আন্দোলনের যখন একটা পরিণতির দিকে আগাচ্ছে তখন থেকেই কিন্তু সংবিধান নিয়ে নানান ধরনের কথাবার্তা এবং আন্দোলন 5ই আগস্ট হবার পরপরই আমরা দেখলাম নানান রকমের উদ্যোগ হলো সংবিধান সংস্কার নিয়ে, নানান ধরনের ভাবনা চিন্তা, নানান জায়গায় মানুষজন ওয়ার্কিং সেশন করলো, আপনার ওয়ার্কশপ মতো করলো, সেমিনার করলো, বক্তৃতা হলো, হ্যাঁ, এবং সোশ্যাল মিডিয়াতে ব্যক্তি উদ্যোগে দলগতভাবে নানাজন তাদের সংবিধান সংস্কার নিয়ে, এবং একটা বড় মত ছিল যে সংস্কার দিয়ে হবে না, 72-এর সংবিধান সংস্কার দিয়ে হবে না, বরং আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন সংবিধান লিখতে হবে। এবং এটা নিয়ে অনেক কথা হলো, কেউ কেউ এমন মতো করলো যে নতুন সংবিধান লেখা আর 72-এর সংবিধান রিভাইজ করা দুটার মধ্যে খুব বড় কোনো পার্থক্য হবে না, কেননা সংবিধানের কতগুলো মৌল কাঠামো থাকে যেগুলো দুটোতেই থাকবে, কিন্তু কতগুলো জিনিস হয়তো বদল হবে। এখন 72-এর সংবিধান নিয়ে বড় আপত্তির জায়গা কোনটা আমি যেভাবে বুঝি, যেভাবে প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতার অধিকারী করে রাখা হয়েছিল, কিন্তু এরা কিন্তু কথাটা তুলছেন অন্য জায়গা থেকে। এরা বলছেন 72-এর সংবিধানের মধ্যে দিয়ে ভারতীয় আধিপত্যবাদের, হ্যাঁ, এইটা আমি বুঝতে চেষ্টা করব যে এটাকে তারা কোন জিনিসটাকে বলছে। এটা কি তাহলে 72-এর সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার ধারণা ছিল সেইটাকে, হ্যাঁ, তার মানে একভাবে যে ধর্মনিরপেক্ষ সেকুলার যে ধারণা সেইটা ভারতীয় আধিপত্যের সাথে অ্যালাইন করা হচ্ছে? ব্যাপারটা কি সেভাবে দেখা হচ্ছে? সেভাবে, হ্যাঁ, মানে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের সেকুলার পন্থাকে বা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ তার চেতনাকে ভারতীয় আধিপত্যবাদ যে পুঁজি করতে চায় নাই তা না, তারা যেটা ব্যবহার করতে চায় নাই তা না, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে এই দেশের মানুষ ধর্মের ঊর্ধ্বে উঠে, সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে, হ্যাঁ, ধর্মনিরপেক্ষ না হয়ে, পশ্চিমের মতো ধর্মনিরপেক্ষ বা ধর্ম থেকে বিযুক্ত না হয়ে নিজে ধর্ম পালন করেও পরধর্মের মানুষের সাথে পাশাপাশি থেকেছে, বিবাদও হয়েছে, সহিংসতা হয়েছে, কিন্তু আবার এক ধরনের ভ্রাতৃত্ববোধও এখানে ছিল, এবং এই পুরো ঘটনাটাই ঐতিহাসিক। এই যে একসাথে থাকা, পাশাপাশি থাকা, এটা একটা ঐতিহাসিক। এর মধ্যে যখন রাষ্ট্র এবং রাজনীতি, পরিচয়ের রাজনীতি, এগুলো যখন ঢুকে যায় তখন বিষয়টা অন্যরকম হয়। এখন 72-এর সংবিধানকে তারা বর্জন করতে চান, যদি আমি মনে করি যে যেভাবে প্রধানমন্ত্রীকে স্বৈরশাসক হয়ে ওঠার সুযোগ করে দেওয়া হয়েছিল, যেভাবে একচ্ছত্র এবং প্রশ্নাতীত ক্ষমতার দিকে প্রধানমন্ত্রীকে ঠেলে দেওয়া হয়েছিল, সেইটা নিয়ে আমি প্রশ্ন করব। আমি প্রশ্ন করব যে ধরেন ফ্লোর ক্রসিংয়ের ব্যাপারটা যেখানে হ্যাঁ, এই যে এগুলো যে ছিল না, এগুলো নিয়ে আমি প্রশ্ন করব। কিন্তু যদি বলেন যে এটা কি ধর্মনিরপেক্ষতা বলেন না, সেকুলারিজম বলেন না, কিন্তু এটা তো মানবেন যে দেশটা তো সবার, সব ধর্মের মানুষেরই দেশ, সব জাতির সব লিঙ্গের মানুষেরই দেশ। কাজেই ওইটাকে যদি মানে ধর্মনিরপেক্ষতার যে কথা এখানে আছে সেটাকে যদি ভারতীয় আধিপত্যবাদের সাথে মিলিয়ে ফেলি, সেটা আমি ঠিক বুঝতে পারি না সেই কথাটা। ফলে আমার বোঝার, আমি বরং ওইটাই বুঝতে চাইবো যে তারা মুজিববাদী সংবিধান বলছেন, ঠিক আছে, মুজিববাদী সংবিধানের দোষ ত্রুটির কথা আমরা বলি, সবাই বলি, কিন্তু বা উপলব্ধি করে প্রথমে বলি নাই, দীর্ঘ সময় পর্যন্ত আমরা মনে করেছি 72-এর সংবিধান ঠিক আছে, কম বেশি ওর মধ্যে অনেক ভালো কিছু আছে। এখন যেরকম করে প্রয়োজন অনুভূত হচ্ছে, শেখ হাসিনার 15 বছরের পরে যে প্রয়োজন অনুভূত হচ্ছে সেটা আমরা ওইভাবে দেখি নাই। শেখ হাসিনার 15 বছরের কারণে তো শেখ মুজিবের ঐতিহাসিক ভূমিকাকেও পুনর্মূল্যায়ন করার প্রয়োজন দেখা দিচ্ছে, মুক্তিযুদ্ধকেও নতুন আলোয় দেখার প্রয়োজন বোধ হচ্ছে। ফলে সেটা ঠিক আছে, সংবিধান নিয়ে প্রশ্ন তোলা ঠিক আছে, কিন্তু কি করে এই সংবিধানকে তারা ভারতীয় আধিপত্যের সাথে অ্যালাইন করছেন সেইটা আমার কাছে খুব একটা পরিষ্কার না, সেটা আমি নিজে বুঝতে চাইবো আর কি।